নমস্কার। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দুই বোন। উপন্যাসটা আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ তৃতীয় পর্ব পাঠ করব। উর্মিমালা। প্রকাণ্ড একটা ঐশ্বর্য গড়ে তোলবার সংকল্প দিন রাত জাগছে শশাঙ্কের মনে। তার আকর্ষণ ঐশ্বর্যে নয়, বড়ত্বে। বড় কিছুকে গড়ে তোলাতেই পুরুষের দায়িত্ব। অর্থ জিনিসটাকে তুচ্ছ বলে অবজ্ঞা করা চলে তখনই যখন তাতে দিনপাত হয় মাত্র। যখন তার চূড়াকে সমুচ্চ করে তোলা যায় তখনই সর্বসাধারণে তাকে শ্রদ্ধা করে। উপকার পায় বলে নয়, তার বড়ত্ব দেখাটাতেই চিত্তস্ফূর্তি। শর্মিলার শিয়রে বসে শশাঙ্কর মনে যখন উদ্বেগ চলছে, সেই মুহূর্তে সে না ভেবে থাকতে পারে না তার কাজের সৃষ্টিতে অনিষ্টের আশঙ্কা ঘটছে কোনখানে। শর্মিলা জানে শশাঙ্কের এই ভাবনা কৃপণের ভাবনা নয়, নিজের অবস্থার নিম্নতল হতে জয়স্তম্ভ ঊর্ধ্বে গেঁথে তোলবার জন্যে পুরস্কারের ভাবনা। শশাঙ্কের এই গৌরবে শর্মিলা গৌরবান্বিত। তাই স্বামী যে ওর রোগের সেবা নিয়ে কাজে ঢিল দেবে, এ তার পক্ষে সুখের হলেও ভালোই লাগে না। ওকে বারবার ফিরে পাঠায় তার কাজে। এদিকে নিজের কর্তব্য নিয়ে শর্মিলার উৎকণ্ঠার সীমা নেই। সে রইল বিছানায় পড়ে। ঠাকুর চাকরটা কি কাণ্ড করছে কে জানে। মনে সন্দেহ নেই যে রান্নায় ঘি দিচ্ছে খারাপ। স্নানের ঘরে যথাসময়ে গরম জল দিতে ভুলেছে। বিছানার চাদর বদল করা হয়নি। নদতাগুলোতে ম্যাথরের ঝাঁটা নিয়মিত পড়ছে না। ওদিকে ধোবা বাড়ির কাপড় ফর্দ মিলিয়ে বুঝে না নিলে কিরকম উলট পালট হয় সে তো জানা আছে। থাকতে পারে না, লুকিয়ে বিছানা ছেড়ে তদন্ত করতে যায়। বেদনা বেড়ে ওঠে, জ্বর যায় চড়ে। ডাক্তার ভেবে পায় না এ কি হলো। অবশেষে উর্মিলাকে তার দিদি ডেকে পাঠালে। বললে, কিছুদিন তোর কলেজ থাক, আমার সংসারটাকে রক্ষা কর বোন, নইলে নিশ্চিন্ত হয়ে মরতে পারছি নে। এই ইতিহাসটা যারা পড়ছেন এই জায়গাটাতেই এসে মুচকি হেসে বলবেন, বুঝেছি। বুঝতে অত্যন্ত বেশি বুদ্ধির দরকার হয় না, যা ঘটবার তাই ঘটে, আর তাই যথেষ্ট। এমনও মনে করবার হেতু নেই ভাগ্যের খেলা চলবে তাসের কাগজ গোপন করে শর্মিলারই চোখে ধুলো দিয়ে। দিদির সেবা করতে চলেছি বলে উর্মির মনে খুবই একটা উৎসাহ হলো। এই কর্তব্যের খাতিরে অন্য সমস্ত কাজকে সরিয়ে রাখতেই হবে, উপায় নেই। তাছাড়া এই শুশ্রূষার কাজটা ওর ভাবিকালের ডাক্তারি কাজেরই সংলগ্ন, এ তর্কও তার মনে এসেছে। ঘটা করে একটা চামড়া বাঁধানো নোট বই নিলে তার মধ্যে রোগের দৈনিক জোয়ার ভাটার পরিমাণটাকে রেখাঙ্কিত করবার ছক কাটা আছে। ডাক্তার পাছে অনভিজ্ঞ বলে অবজ্ঞা করে, এই জন্য স্থির করলে দিদির রোগ সম্বন্ধে যেখানে যা পাওয়া যায় পড়ে নেবে। ওর এমএসসি পরীক্ষার একটা বিষয় শরীর তত্ত্ব। এই জন্য রোগ ও তত্ত্বের পারিভাষিক বুঝতে ওর কষ্ট হবে না। অর্থাৎ দিদির সেবার উপলক্ষে ওর কর্তব্য সূত্র যে ছিন্ন হবে না, বরঞ্চ আরও বেশি একান্ত মনে কঠিনতর চেষ্টায় তারই অনুসরণ করা হবে, এ কথাটা মনে সে নিশ্চিত করে নিয়ে ওর পড়বার বই আর খাতাপত্র ব্যাগে পুরে ভবানীপুরের বাড়িতে এসে উপস্থিত হলো। দিদির ব্যামোটা নিয়ে রোগতত্ত্ব সম্বন্ধে মোটা বইটা নাড়াচাড়া করবার সুযোগ ঘটল না। কেননা
বিশেষজ্ঞরাও রোগের সংজ্ঞা নির্ণয় করতে পারলেন না। উর্মি ভাবলে সে শাসনকর্তার কাজ পেয়েছে, তাই সে গম্ভীর মুখে দিদিকে বললে, ডাক্তারের কথা যাতে খাটে তাই দেখবার ভার আমার উপর। আমার কথা কিন্তু মেনে চলতে হবে, আমি তোমাকে বলে রাখছি। দিদি ওর দায়িত্বের আড়ম্বর দেখে হেসে বললে, তাই তো, হঠাৎ এত গম্ভীর হতে শিখলি কোন গুরুর কাছে? নতুন দীক্ষা বলেই এত বেশি উৎসাহ? আমারই কথা মেনে চলবি বলেই তোকে আমি ডেকেছি। তোর হাসপাতাল তো এখনো তৈরি হয়নি, আমার ঘরকন্যা তৈরি হয়েই আছে। আপাতত সেই ভারটা নে, তোর দিদি একটু ছুটি পাক। রোগসজ্জার কাছ থেকে উর্মিকে জোর করেই দিদি সরিয়ে দিলে। আজ দিদির গৃহরাজ্যে প্রতিনিধি পদ ওর, সেখানে অরাজকতা ঘটছে, আশু তার প্রতিবিধান চাই। এ সংসারের সর্বোচ্চ শিখরে একটিমাত্র যে পুরুষ বিরাজ করছেন, তার সেবায় সামান্য কোনো ত্রুটি না হয়, এই মহৎ উদ্দেশ্যে সম্পূর্ণ ত্যাগ স্বীকার এই ঘরের ছোট বড় সমস্ত অধিবাসীর একটিমাত্র সাধনার বিষয়। মানুষটি নিরতিশয় নিরুপায় এবং দেহযাত্রা নির্বাহে শোচনীয়ভাবে অকর্মণ্য। এই সংস্কার কোনো মতেই শর্মিলার মন থেকে ঘুষতে চায় না। হাসিও পায়, অথচ মনটা স্নেহসিক্ত হয়ে ওঠে যখন দেখে চুরুটের আগুনে ভদ্রলোকের আস্তিন খানিকটা পুড়েছে, অথচ লক্ষ্যই নেই। ভোরবেলায় মুখ ধুয়ে শোবার ঘরের কোণের কলটা খুলে রেখে ইঞ্জিনিয়ার কাজের তাড়ায় দৌড় দিয়েছে বাইরে। ফিরে এসে দেখে মেঝে জলে থই থই করছে, নষ্ট হয়ে গেল কার্পেটটা। এই জায়গায় কলটা বসাবার সময় গোড়াতেই আপত্তি করেছিল শর্মিলা। জানত এই পুরুষটির হাতে বিছানার অদূরে ওই কোণটাতে প্রতিদিন জলের স্থলে একটা পঙ্কিল অনার সৃষ্টি বাঁধবে। কিন্তু মস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক সুবিধার দোহাই দিয়ে যত রকম অসুবিধাকে জটিল করে তুলতেই ওর উৎসাহ। খামোকা কি মাথায় এলো, একবার নিজের সম্পূর্ণ অরিজিনাল ফ্ল্যাটে একটা স্টোভ বানিয়ে বসলো। তার এদিকে দরজা, ওদিকে দরজা, এদিকে একটা চোঙ, ওদিকে আরেকটা। একদিকে আগুনের অপব্যয়হীন উদ্দীপন, আরেকদিকে ঢালু পথে ছায়ের নিঃশেষে অধঃপতন। তারপরে সেকবার, ভাজবার, সিদ্ধ করবার জল গরমের নানা আকারের খোপ খাপ, গুহা গহর কলকৌশল। কলটাকে উৎসাহের ভঙ্গিতে ও ভাষাতেই মেনে নিতে হয়েছিল, ব্যবহারের জন্যে নয়, শান্তি ও সদ্ভাব রক্ষার জন্যে। প্রাপ্তবয়স্ক শিশুদের এই খেলা, বাধা দিলে অনর্থ বাধে, অথচ দুদিনেই যায় ভুলে। চিরদিনের বাঁধা ব্যবস্থায় মন যায় না, উদ্ভট একটা কিছু সৃষ্টি করে। আর স্ত্রীদের দায়িত্ব হচ্ছে মুখে ওদের মতে সায় দেওয়া এবং কাজে নিজের মতে চলা। এই স্বামী পালনের দায় এতদিন আনন্দে বহন করে এসেছে শর্মিলা। এতকাল তো কাটল, নিজেকে বিবর্জিত করে শশাঙ্কের জগৎকে শর্মিলা কল্পনাই করতে পারে না। আজ ভয় হচ্ছে মৃত্যু দুদেশে জগৎ আর জগদ্ধাত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই বুঝিবা। এমনকি ওর আশঙ্কা যে মৃত্যুর পরেও শশাঙ্কের দৈহিক অযত্ন শর্মিলার বিদেহী আত্মাকে শান্তিহীন করে রাখবে। ভাগ্যে উর্মি ছিল, সে ওর মতো শান্ত নয়, তবু ওর হয়ে কাজকর্ম চালিয়ে নিচ্ছে। সে কাজও তো মেয়েদের হাতের কাজ। ওই স্নিগ্ধ হাতের স্পর্শ না থাকলে
পুরুষদের প্রতিদিনের জীবনের প্রয়োজনে রস থাকে না যে, সমস্তই যে কিরকম শ্রীহীন হয়ে যায়। তাই উর্মি যখন তার সুন্দর হাতে ছুরি নিয়ে আপেলের খোসা ছাড়িয়ে কেটে কেটে রাখে, কমলা লেবুর কোয়াগুলিকে গুছিয়ে রাখে সাদা পাথরের থালার এক পাশে, বেদানা ভেঙে তার দানাগুলোকে যত্ন করে সাজিয়ে দেয়, তখন শর্মিলা তার বোনের মধ্যে যেন নিজেকেই উপলব্ধি করে। বিছানায় শুয়ে শুয়ে তাকে সর্বদাই কাজের ফরমাস করছে। ওর সিগারেট কেসটা ভরে দে না উর্মি, দেখছিস নে ময়লা রুমালটা বদলাবার খেয়াল নেই। তুই দেখ, জুতোটা সিমেন্টে বালিতে জমে নিরেট হয়ে রয়েছে, তারও হুঁশ নেই। বালিশের ওয়ারগুলো বদলে দে না ভাই, ফেলে দে ওই ছেঁড়া কাগজগুলো ঝুড়ির মধ্যে। একবার অফিস ঘরটা দেখে আসিস তো উর্মি। আমি নিশ্চয়ই বলছি, ওর ক্যাশ বাক্সের চাবিটা ডেস্কের উপর ফেলে রেখে বেরিয়ে গেছেন। ফুলকপির চারাগুলো তুলে পোঁতবার সময় হলো, মনে থাকে যেন। মালিকে বলিস গোলাপের ডালগুলো ছেটে দিতে। ওই দেখ, কোটের পিঠেতে চুন লেগেছে। এত তাড়া কিসের? একটু দাঁড়াও না উর্মি, দে তো বোন বুরুশ করে। উর্মি বই পড়া মেয়ে, কাজ করা মেয়ে নয়, তবু ভারী মজা লাগছে। যে কড়া নিয়মের মধ্যে সে ছিল, তার থেকে বেরিয়ে এসে কাজকর্ম সমস্তই ওর কাছে অনিয়মের মতোই ঠেকছে। এই সংসারের কর্মধারার ভিতরে ভিতরে যে উদ্বেগ আছে, সাধনা আছে, সে তো ওর মনে নেই। সেই চিন্তার সূত্রটি আছে ওর দিদির মধ্যে। তাই ওর কাছে এই কাজগুলো খেলা, একরকম ছুটি, উদ্দেশ্য বিবর্জিত উদ্যোগ। ও যেখানে এতদিন ছিল, এ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। এখানে ওর সম্মুখে কোনো লক্ষ্য তর্জনী তুলে নেই, অথচ দিনগুলো কাজ দিয়ে পূর্ণ। সে কাজ বিচিত্র, ভুল হয়, ত্রুটি হয়, তার জন্যে কঠিন জবাবদিহি নেই। যদি বা দিদি একটু তিরস্কার করতে চেষ্টা করে, শশাঙ্ক হেসে উড়িয়ে দেয়, যেন উর্মির ভুলটাতেই বিশেষ একটা রস আছে। বস্তুত আজকাল ওদের ঘরকন্নাতে দায়িত্বের গাম্ভীর্য চলে গেছে। ভুল চোখে কিছু আসে যায় না, এমন একটা আলগা অবস্থা ঘটেছে। এইটাই শশাঙ্কের কাছে ভারী আরামের ও কৌতুকের। মনে হচ্ছে যেন পিকনিক চলছে। আর উর্মি যে কিছুতেই চিন্তিত নয়, দুঃখিত নয়, লজ্জিত নয়, সবটাতেই উচ্ছ্বসিত। এতে শশাঙ্কের নিজের মন থেকে তার গুরুভার কর্মের পীড়নকে লঘু করে দেয়। কাজ শেষ হলেই, এমনকি না হলেও বাড়িতে ফিরে আসবার জন্যে ওর মন উৎসুক হয়ে ওঠে। একথা মানতেই হবে, উর্মি কাজে পটু নয়। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখা গেল, কাজ দিয়ে না হোক, নিজেকে দিয়েই এবারের অনেক দিনের মস্ত একটা অভাব পূরণ করছে। সেই অভাবটা ঠিক যে কি, তার নির্দিষ্ট ভাষায় বলা যায় না। তাই শশাঙ্ক যখন বাড়িতে আসে, তখন সেখানকার হাওয়ায় খেলানো একটা ছুটির হিল্লোল অনুভব করে। সেই ছুটি কেবল ঘরের সেবায় নয়, কেবল অবকাশ মাত্রে নয়, তার একটা রসময় স্বরূপ আছে। বস্তুত উর্মির নিজের ছুটির আনন্দ এখানকার সমস্ত শূন্যকে পূর্ণ করেছে, দিন রাত্রিকে চঞ্চল করে রেখেছে। সেই নিরন্তর চাঞ্চল্য কর্মক্লান্ত শশাঙ্কের রক্তকে দোলায়িত করে তোলে। অপরপক্ষে শশাঙ্ক উর্মিকে নিয়ে আনন্দিত। সেই প্রত্যক্ষ উপলব্ধি উর্মিকে আনন্দ দেয়। এতকাল সেই সুখটাই উর্মি পায়নি। সে যে আপনার অস্তিত্ব মাত্র দিয়ে কাউকে খুশি করতে পারে, এই তথ্যটি অনেক দিন তার কাছে চাপা পড়ে গিয়েছিল।
এতেই তার যথার্থ গৌরবহানি হয়েছিল। শশাঙ্কের খাওয়া পড়া অভ্যাস মতো চলছে কিনা, ঠিক সময় ঠিক জিনিসের যোগান হলো কি হলো না, সেটা এবাড়ির প্রভুর মনে গৌণ হয়েছে আজ। অমনিতেই অকারণেই আছে প্রসন্ন। শর্মিলাকে সে বলে, তুমি খুঁটিনাটি নিয়ে অত ব্যস্ত হচ্ছ কেন? অভ্যাসের একটু হেরফের হলে তো অসুবিধে হয় না, সে তো ভালোই লাগে। শশাঙ্কর মনটা এখন জোয়ার ভাটার মাঝখানকার নদীর মতো। কাজের বেগটা থমথমে হয়ে এসেছে। একটু কোনো দেরিতেই বা বাধাতেই মুশকিল হবে, লোকসান হবে, এমনতর উদ্বেগের কথা সদা সর্বদা শোনা যায় না। সেরকম কিছু প্রকাশ হলে উর্মি তার গাম্ভীর্য ভেঙে দেয়, হেসে ওঠে, মুখের ভাবখানা দেখে বলে, আজ তোমার জুজু এসেছিল বুঝি? সেই সবুজ পাগড়ি পরা কোন দেশি দালাল ভয় দেখিয়ে গেছে বুঝি? শশাঙ্ক বিস্মিত হয়ে বলে, তুমি তাকে জানলে কি করে? আমি তাকে খুব চিনি। তুমি সেদিন বেরিয়ে গিয়েছিলে, ও একলা বারান্দায় বসেছিল। আমি তাকে নানা কথা বলে ভুলিয়ে রেখেছিলুম। তারই বাড়ি বিকানিয়রে। তার স্ত্রী মরেছে মশারিতে আগুন লেগে, আর একটা বিয়ের সন্ধানে আছে। তাহলে এখন থেকে হিসেব করে সে রোজ আসবে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। যতদিন স্ত্রীর ঠিকানা না মেলে ততদিন তার স্বপ্নটা জমবে। আমাকে বলে যেও ওর কাছে থেকে কি কাজ আদায় করতে হবে। ভাব দেখে বোধ হয় আমি পারব। আজকাল শশাঙ্কর মুনাফার খাতায় 99-এর ওপারে যে মোটা অঙ্কগুলো চলত অবস্থায়, তারা মাঝে মাঝে যদি একটু সবুর করে, সেটাতে ব্যস্ত হয়ে উঠবার মতো চাঞ্চল্য দেখা যায় না। সন্ধ্যাবেলায় রেডিওর কাছে কান পাতবার জন্যে শশাঙ্ক মজুমদারের উৎসাহ এতকাল অনভিব্যক্ত ছিল। আজকাল উর্মি যখন তাকে টেনে আনে, তখন ব্যাপারটাকে তুচ্ছ এবং সময়টাকে ব্যর্থ মনে হয় না। এরোপ্লেন ওরা দেখবার জন্যে একদিন ভোরবেলা দমদম পর্যন্ত যেতে হলো। বৈজ্ঞানিক কৌতূহল তার প্রধান আকর্ষণ নয়। নিউ মার্কেটে শপিং করতে এই তার প্রথম হাতে খড়ি। এর আগে শর্মিলা মাঝে মাঝে মাছ মাংস, ফলমূল, শাকসবজি কিনতে সেখানে যেত। সে জানত এ কাজটা বিশেষভাবে তারই বিভাগের। এখানে শশাঙ্ক যে তার সহযোগিতা করবে, এমন কথা সে কখনো মনেও করেনি, ইচ্ছেও করেনি। কিন্তু উর্মি তো কিনতে যায় না, কেবল জিনিসপত্র উল্টে পাল্টে দেখে বেড়ায়, ঘেঁটে বেড়ায়, দর করে। শশাঙ্ক যদি কিনে দিতে চায়, তার টাকার ব্যাগটা কেড়ে নিয়ে নিজের ব্যাগে হাজতে রাখে। শশাঙ্কর কাজের দরদ উর্মি একটুও বোঝে না। কখনো কখনো অত্যন্ত বাধা দেওয়ায় শশাঙ্কর কাছে তিরস্কার পেয়েছে। তার ফল এমন শোকাবহ হয়েছিল যে তার শোচনীয়তা অপসারণ করবার জন্যে শশাঙ্ককে দ্বিগুণ সময় দিতে হয়েছে। একদিকে উর্মির চোখে বাষ্প সঞ্চার, অন্যদিকে অপরিহার্য কাজের তাড়া। তাই সংকটে পড়ে অবশেষে বাড়ির বাইরে চেম্বারেই ওর সমস্ত কাজকর্ম সেরে আসতে চেষ্টা করে। কিন্তু অপরাহ্ন পেরুলি সেখানে থাকা দুঃসহ হয়ে ওঠে। কোনো কারণে যেদিন বিশেষ দেরি করে, সেদিন উর্মির অভিমান দুর্ভেদ্য মৌনের অন্তরালে দুরভিভব হয়ে ওঠে। এই রুদ্ধ অশ্রুতে কুহেলিকাচ্ছন্ন অভিমানটা ভিতরে ভিতরে শশাঙ্ককে আনন্দ দেয়। ভালো মানুষটির মতো বলে, উর্মি, কথা কইবে না, এ সত্যাগ্রহ রক্ষা করাই উচিত, কিন্তু দোহাই ধর্ম, খেলবে না এমন পন্ত ছিল না।
তারপরে টেনিস ব্যাট হাতে করে চলে আসে। শশাঙ্ক জিতের কাছাকাছি এসে ইচ্ছে করেই হারে। নষ্ট সময়ের জন্যে আবার পরের দিন সকালে উঠেই অনুতাপ করতে থাকে। কোনো একটা ছুটির দিনে বিকেলবেলায় শশাঙ্ক যখন ডান হাতে লাল নীল পেন্সিল নিয়ে বা আঙুলগুলো দিয়ে অকারণে চুল উস্কো খুস্কো করতে করতে অফিসের ডেস্কে বসে কোনো একটা দুঃসাধ্য কাজের উপর ঝুঁকে পড়েছে, উর্মি এসে বলে, তোমার সেই দালালের সঙ্গে ঠিক করেছি, আজ আমাকে পরেশনাথের মন্দির দেখাতে নিয়ে যাবে, চলো আমার সঙ্গে। শশাঙ্ক মিনতি করে বলে, না ভাই, আজ না, এখন আমার ওঠবার জো নেই। কাজের গুরুত্বে উর্মি একটু ভয় পায় না, বলে, অবলা রমণীকে অরক্ষিত অবস্থায় সবুজ পাগড়িধারীর হাতে সমর্পণ করে দিতে সংকোচ নেই। শেষকালে ওর টানাটানিতে শশাঙ্ক কাজ ফেলে যায় মোটর হাঁকিয়ে। এইরকম উৎপাত চলছে টের পেলে শর্মিলা ভীষণ বিরক্ত হয়। কেননা ওর মতে পুরুষের সাধনার ক্ষেত্রে মেয়েদের অনধিকার প্রবেশ কোনো মতেই মার্জনীয় নয়। উর্মিকে শর্মিলা বরাবর ছেলে মানুষ বলেই জেনেছে, আজও সেই ধারণাটা ওর মনে আছে। তা হোক, তাই বলে অফিস ঘর তো ছেলে খেলার জায়গা নয়। তাই উর্মিকে ডেকে যথেষ্ট কঠিনভাবেই তিরস্কার করে। সে তিরস্কারের নিশ্চিত ফল হতে পারত, কিন্তু স্ত্রীর ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে শশাঙ্ক স্বয়ং দরজার বাইরে এসে দাঁড়িয়ে উর্মিকে আশ্বাস দিয়ে চোখ টিপতে থাকে, তাসের প্যাক দেখিয়ে ইশারা করে, ভাবখানা এই যে, চলে এসো, অফিস ঘরে বসে তোমাকে পোকার খেলা শেখাবো। এখন খেলার সময় একেবারেই নয়, এবং খেলবার কথা মনে আনবারও সময় ও অভিপ্রায় ওর ছিল না। কিন্তু দিদির কঠোর ভৎসনায় উর্মির মনে বেদনা লাগছে, এটা তাকে যেন উর্মির চেয়েও বেশি বাজে। ও নিজেই তাকে অনুনয়, এমনকি ঈষৎ তিরস্কার করে কাজের ক্ষেত্র থেকে সরিয়ে রাখতে পারত। কিন্তু শর্মিলা যে এই নিয়ে উর্মিকে শাসন করবে, এইটা সহ্য করা ওর পক্ষে বড় কঠিন। শর্মিলা শশাঙ্ককে ডেকে বলে, তুমি ওর সব আবদার এমন করে শুনলে চলবে কেন? সময় নেই, অসময় নেই, তোমার কাজের লোকসান হয় যে। শশাঙ্ক বলে, আহ, ছেলে মানুষ, এখানে ওর সঙ্গী নেই কেউ, একটু খেলাধুলা না পেলে বাঁচবে কেন? এই তো গেল নানা প্রকার ছেলে মানুষই। ওদিকে শশাঙ্ক যখন বাড়ি তৈরির প্ল্যান নিয়ে পড়ে, ও তার পাশে চৌকি টেনে নিয়ে এসে বলে, বুঝিয়ে দাও। সহজেই বোঝে, গাণিতিক নিয়মগুলো জটিল ঠেকে না। শশাঙ্ক ভারী খুশি হয়ে ওকে প্রবলেম দেয়। ও কষে নিয়ে আসে। জুট কোম্পানির স্টিম লঞ্চে শশাঙ্ক কাজ তদন্ত করতে যায়। ও ধরে বসে, আমিও যাব। শুধু যায় তা নয়, মাপজোখের হিসাব নিয়ে তর্ক করে। শশাঙ্ক পুলকিত হয়ে ওঠে। ভরপুর কবিত্বের চেয়ে এর রস বেশি। এখন তাই চেম্বারের কাজ যখন বাড়িতে নিয়ে আসে, তা নিয়ে আশঙ্কা থাকে না। লাইন টানা আঁক কষার কাজে তার সঙ্গী জুটেছে। উর্মিকে পাশে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ এগোয়। খুব দ্রুত বেগে এগোয় না বটে, কিন্তু সময়ের দীর্ঘ তাকে সার্থক মনে হয়। এই খানটাতে শর্মিলাকে রীতিমতো ধাক্কা দেয়। উর্মির ছেলে মানুষও সে বোঝে, তার গৃহিণীপনার ত্রুটিও সস্নেহে সহ্য করে। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে স্বামীর সঙ্গে স্ত্রীবুদ্ধির দূরত্বকে
স্বয়ং অনিবার্য বলে মেনে নিয়েছিল, সেখানে উর্মির অবাধে গতিবিধি ওর একটু ভালো লাগে না। ওটা নিতান্তই স্পর্ধা। আপন আপন সীমা মেনে চলাকে গীতা বলেন স্বধর্ম। মনে মনে অত্যন্ত অধীর হই একদিন ওকে জিজ্ঞাসা করলে, আচ্ছা উর্মি, তোর কি ওইসব আঁকা ঝোঁকা, আঁক কষা, স্ট্রেস করা সত্যই ভালো লাগে? আমার ভারী ভালো লাগে দিদি। শর্মিলা অবিশ্বাসের সুরে বললে, হ্যাঁ ভালো লাগে। ওকে খুশি করবার জন্যই দেখাস যেন ভালো লাগে না। না হয় তাই হলো। খাওয়ানো পরানো সেবা যত্নে শশাঙ্ককে খুশি করাটা তো শর্মিলার মনঃপুত। কিন্তু এই জাতের খুশিটা ওর নিজের খুশির জাতের সঙ্গে মেলে না। শশাঙ্ককে বারবার ডেকে বলে, ওকে নিয়ে সময় নষ্ট করো কেন? ও ছেলে মানুষ, এসব কি বুঝবে? ওকে নিয়ে সময় নষ্ট করো না, ওতে যে তোমার কাজের ক্ষতি হয়। শশাঙ্ক বলে, আমার চেয়ে কম বোঝে না। মনে করে এই প্রশংসায় দিদিকে বুঝি আনন্দ দেওয়াই হলো। নির্বোধ। নিজের কাজের গৌরবে শশাঙ্ক যখন আপন স্ত্রীর প্রতি মনোযোগকে খাটো করেছিল, তখন শর্মিলা সেটা যে শুধু অগত্যা মেনে নিয়েছিল তা নয়, তাতে সে গর্ববোধ করত। তাই ইদানিং আপন সেবাপরায়ণ হৃদয়ের দাবি অনেক পরিমাণেই কমিয়ে এনেছে। ও বলতো, পুরুষ মানুষ রাজার জাত, দুঃসাধ্য কর্মের অধিকার ওদের নিয়তেই প্রশস্ত করতে হবে, নইলে তারা মেয়েদের চেয়েও নিচু হয়ে যায়। কেননা মেয়েরা আপন স্বাভাবিক মাধুর্যে, ভালোবাসার জন্মগত ঐশ্বর্যেই সংসারে প্রতিদিন আপন আসনকে সহজেই সার্থক করে। কিন্তু পুরুষের নিজেকে সার্থক করতে হয় প্রত্যহ যুদ্ধের দ্বারা। সেকালে রাজারা বিনা প্রয়োজনে রাজ্য বিস্তার করতে বেরোতো, রাজ্য লাভের জন্যে নয়, নূতন করে পৌরুষের গৌরব প্রমাণের জন্যে। এই গৌরবে মেয়েরা যেন বাধা না দেয়। শর্মিলা বাধা দেয়নি, ইচ্ছা করেই শশাঙ্ককে তার লক্ষ্য সাধনায় সম্পূর্ণ পথ ছেড়ে দিয়েছে। একসময় তাকে ওর সেবা জালে জড়িয়ে ফেলেছিল। মনে দুঃখ পেলেও সেই জালকে ক্রমশ খর্ব করে এনেছে। এখনো সেবা যথেষ্ট করে, অদৃশ্যে, নেপথ্যে। হায় রে, আজ ওর স্বামীর একই পরাভব দিনে দিনে প্রকাশ হয়ে পড়ছে। রোগ ও শয্যা থেকে সবও দেখতে পায় না, কিন্তু যথেষ্ট আভাস পায়। শশাঙ্কর মুখ দেখলেই বুঝতে পারে সে যেন সর্বদাই কেমন আবিষ্ট হয়ে আছে। ওই একরত্তি মেয়েটা এসে অল্পই কদিনে এত বড় সাধনার আসন থেকে ওই কর্মকঠিন পুরুষকে বিচলিত করে দিলে। আজ স্বামীর এই অশ্রদ্ধেয়তা শর্মিলাকে রোগের বেদনার চেয়েও বেশি করে বাজছে। শশাঙ্কের আহার বিহার বেশবাসের চিরাচরিত ব্যবস্থায় নানা রকম ত্রুটি হচ্ছে সন্দেহ নেই। যে পথ্যটা তার বিশেষ রুচিকর, সেটাই খাবার সময় হঠাৎ দেখা যায় অবর্তমান। তার কৈফিয়ত মেলে। সেই বিধিবদ্ধ সংসারে আজ এত বড় যুগান্তর ঘটেছে যে গুরুতর ত্রুটিগুলো প্রহসনের মতো হয়ে উঠল। দোষ দেব কাকে? দিদির নির্দেশ মতো উর্মি যখন রান্নাঘরে বেতের মোড়ার উপর বসে পাক প্রণালীর পরিচালন কার্যে নিযুক্ত, সঙ্গে সঙ্গে পাচক ঠাকুরনের পূর্বজীবনের বিবরণগুলির পর্যালোচনাও চলছে। এমন সময় শশাঙ্ক হঠাৎ এসে বলে, ওসব এখন থাক। কেন, কি করতে হবে? আমার এবেলা ছুটি আছে, চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিংটা দেখবে।
ওটার গুমর দেখলে হাসি পায় কেন তোমাকে বুঝিয়ে দেব। এত বড় প্রলোভনের কর্তব্যে ফাঁকি দিতে উর্মির মন তৎক্ষণাৎ চঞ্চল হয়ে ওঠে। শর্মিলা জানে পাকশালা থেকে তার সহোদরার অন্তর্ধানে আহার্যের উৎকর্ষ সাধনে কোনো ব্যত্যয় ঘটবে না। তবু স্নিগ্ধ হৃদয়ের যত্নটুকু শশাঙ্কের আরামকে অলঙ্কৃত করে। কিন্তু আরামের কথা তুলে কি হবে, যখন প্রতিদিনই স্পষ্টই দেখা যাচ্ছে আরামটা সামান্য হয়ে গেছে, স্বামী হয়েছে খুশি। এই দিক থেকে শর্মিলার মনে এলো অশান্তি। রোগ ও শয্যায় এপাশ ওপাশ ফিরতে ফিরতে নিজেকে বারবার করে বলছে, মরবার আগে ওই কথাটুকু বুঝে গেল, আর সবই করেছি, কেবল খুশি করতে পারিনি। ভেবেছিল উর্মিমালার মধ্যে নিজেকেই দেখতে পাবো, কিন্তু ও তো আমি নয়, ও যে সম্পূর্ণ আরেক মেয়ে। জানালার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আমার জায়গা ও নেয়নি, ওর জায়গা আমি নিতে পারবো না। আমি চলে গেলে ক্ষতি হবে, কিন্তু ও চলে গেলে সব শূন্য হবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল শীতের দিন আসছে, গরম কাপড়গুলো রোদ্দুরে দেওয়া চাই। উর্মি তখন শশাঙ্কর সঙ্গে পিং পং খেলছিল। ডেকে পাঠালে, বললে, উর্মি, এই নে চাবি, গরম কাপড়গুলো ছাদের উপর রোদে মেলে দেগে। উর্মি আলমারিতে চাবি সবেমাত্র লাগিয়েছে, এমন সময় শশাঙ্ক এসে বললে, ওসব পরে হবে, ঢের সময় আছে, খেলাটা শেষ করে যাও। কিন্তু দিদি, আচ্ছা, দিদির কাছে ছুটি নিয়ে আসছি। দিদি ছুটি দিলে সেই সঙ্গে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। দাসীকে ডেকে বললে, দে তো আমার মাথায় ঠান্ডা জলের পটি। যদিও অনেক দিন পরে হঠাৎ উর্মি ছাড়া পেয়ে যেন আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল, তবু সহসা এক এক দিন মনে পড়ত ওর জীবনের কঠিন দায়িত্ব। ও তো স্বাধীন নয়, ও যে বাঁধা ওর ব্রতের সঙ্গে, তারই সঙ্গে মিলিয়ে যে বাঁধন ওকে ব্যক্তি বিশেষের সঙ্গে বেঁধেছে, তার অনুশাসন আছে ওর পরে। ওর দৈনিক কর্তব্যের খুঁটিনাটি সেই তো স্থির করে দিয়েছে। ওর জীবনের পরে তার চিরকালের অধিকার, একথা উর্মি কোনো মতেই অস্বীকার করতে পারে না। যখন নিরোধ উপস্থিত ছিল, স্বীকার করা সহজ ছিল, জোর পেত মনে। এখন ওর ইচ্ছে একেবারেই বিমুখ হয়ে গেছে, অথচ কর্তব্য বুদ্ধি তাড়া দিচ্ছে। কর্তব্য বুদ্ধির অত্যাচারে মন আরও যাচ্ছে বিগড়িয়ে। নিজের অপরাধ ক্ষমা করা কঠিন হয়ে উঠল বলেই অপরাধ প্রশ্রয় পেতে লাগল। বেদনায় আফিমের প্রলেপ দেবার জন্যে শশাঙ্কের সঙ্গে খেলায় আমোদে নিজেকে সর্বক্ষণ ভুলিয়ে রাখতে চেষ্টা করে। বলে, যখন সময় আসবে তখন আপনিই সব ঠিক হয়ে যাবে, এখন যে কয়দিন ছুটি ওসব কথা থাক। আবার হঠাৎ এক একদিন মাথা ঝাঁকানি দিয়ে বই খাতা ট্রাঙ্কের থেকে বের করে তার উপরে মাথা গুঁজে বসে। তখন শশাঙ্কর পালা, বইগুলো টেনে নিয়ে পুনরায় বাক্সজাত করে সেই বাক্সর উপর সে চেপে বসে। উর্মি বলে, শশাঙ্কদা, ভারী অন্যায়, আমার সময় নষ্ট করো না। শশাঙ্ক বলে, তোমার সময় নষ্ট করতে গেলে আমারও সময় নষ্ট, অতএব শোধবোধ। শোধবোধ। তারপরে খানিকক্ষণ কাড়াকাড়ির চেষ্টা করে, অবশেষে উর্মি হার মানে।
সেটা যে ওর পক্ষে নিতান্ত আপত্তিজনক তা মনে হয় না। এইরকম বাধা পেলেও কর্তব্য বুদ্ধির পীড়ন দিন 5-6 একাধিক ক্রমে চলে। তারপরে আবার তার জোর কমে যায়। বলে, শশাঙ্কদা, আমাকে দুর্বল মনে করো না। মনের মধ্যে প্রতিজ্ঞা দৃঢ় করেই রেখেছি, অর্থাৎ এখানে ডিগ্রি নিয়ে ইউরোপে যাব ডাক্তারি শিখতে। আমাকে দুর্বল মনে করো না। তারপরে হাসপাতাল প্রতিষ্ঠা করে তার ভার নেব। আর আর কার ভার নেবে? ওই যে নিরোধ মুখুজ্জে বলে একটা ইনসাফারেবল। শশাঙ্কের মুখ চাপা দিয়ে উর্মি বলে, চুপ করো। এইসব কথা বলো যদি, তোমার সঙ্গে একেবারে ঝগড়া হয়ে যাবে। নিজেকে উর্মি খুব কঠিন করে বলে, সত্য, হতে হবে, আমাকে ডাক্তার হতে হবে। নিরোধের সঙ্গে ওর যে সম্বন্ধ বাবা স্বয়ং স্থির করে দিয়েছেন, তার প্রতি খাঁটি না হতে পারাকে অসতীত্ব বলে মনে করে। কিন্তু মুশকিল এই যে অপরপক্ষ থেকে কোনো জোর পায় না। উর্মি যেন এমন একটি গাছ যা মাটিকে আঁকড়ে আছে, কিন্তু আকাশের আলো থেকে বঞ্চিত। পাতাগুলো পাণ্ডু বর্ণ হয়ে আসে, এক এক সময় অসহিষ্ণু হয়ে ওঠে। মনে মনে ভাবে, এ মানুষটা চিঠির মতো চিঠি লিখতে পারে না কেন? উর্মি অনেককাল কনভেন্টে পড়েছে, আর কিছু না হোক ইংরেজিতে ওর বিদ্যে পাকা, সে কথা নিরোদের জানা ছিল। সেই জন্যই ইংরেজি লিখে নিরোদ ওকে অভিভূত করবে, এই ছিল তার পণ। বাংলায় চিঠি লিখলে বিপদ বাঁচত, কিন্তু নিজের সম্বন্ধে বেচারা জানে না যে সে ইংরেজি জানে না। ভারী ভারী শব্দ জুটিয়ে এনে পুঁথিগত দীর্ঘপ্রস্থ বচন যোজনা করে ওর বাক্যগুলোকে করে তুলত বস্তা বোঝাই গরুর গাড়ির মতো। উর্মির হাসি আসত, কিন্তু হাসতে সে লজ্জা পেত। নিজেকে তিরস্কার করে বলতো, বাঙালির ইংরেজিতে ত্রুটি হলে তা নিয়ে দোষ ধরা নেভার। দেশে থাকতে মোকাবিলায় যখন নিরোধ ক্ষণে ক্ষণে সদুপদেশ দিয়েছে, তখন ওর রকম সকমে গভীর হয়ে উঠেছে গৌরবে। যতটা কানে শোনা যেত তার চেয়ে আন্দাজে তার ওজন হতো বেশি। লম্বা চিঠিতে আন্দাজের জায়গা থাকে না। কোমর বাঁধা ভারী ভারী কথা হালকা হয়ে যায়। মোটা মোটা আওয়াজে ধরা পড়ে বলবার বিষয়ের কমতি। নিরোদের যে ভাবটা কাছে থাকতে ও সয়ে গিয়েছিল, সেইটি দূরের থেকে ওকে সবচেয়ে বাজে। লোকটা একেবারেই হাসতে জানে না। চিঠিতে সবচেয়ে প্রকাশ পায় সেই অভাবটা। এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তুলনা ওর মনে আপনি এসে পড়ে। তুলনার একটা উপলক্ষ হঠাৎ ঘটেছে। কাপড় খুঁজতে গিয়ে বাক্সের তলা থেকে বেরোলো পশমে বোনা এক পাটি অসমাপ্ত জুতো। মনে পড়ে গেল 4 বছর আগেকার কথা। তখন হেমন্ত ছিল বেঁচে। ওরা সকলে মিলে গিয়েছিল দার্জিলিংয়ে। আমাদের অন্ত ছিল না। উর্মিতার এক মাসির কাছ থেকে পশমের কাজ নতুন শিখেছে। জন্মদিনে দাদাকে দেবে বলে একজোড়া জুতো বুনছিল। তা নিয়ে শশাঙ্ক ওকে কেবলই ঠাট্টা করত, বলতো, দাদাকে আর যাই দাও, জুতো নয়। ভগবান মনু বলেছেন, ওতে গুরুজনের অসম্মান হয়। উর্মি কটাক্ষ করে বলেছিল, ভগবান মনু তবে কাকে প্রয়োগ করতে বলেন? শশাঙ্ক গম্ভীর মুখে বললে, অসম্মানের সনাতন অধিকার ভগ্নিপতির। আমার পাওনা আছে, সেটা সুদে ভারী হয়ে উঠল। মনে তো পড়ছে না? পড়বার কথা নয়, তখন ছিলে নিতান্ত নাবালিকা।
সেই কারণেই তোমার দিদির সঙ্গে শুভ লগ্নে যেদিন এই সৌভাগ্যবানের বিবাহ হয়, সেদিন বাসর রজনীর কর্ণধার পদ গ্রহণ করতে পারোনি। আর সেই কোমল করপল্লবের অরচিত কানমোলাটাই রূপ গ্রহণ করেছে সেই কলপল্লব রচিত জুতো যুগলে। ওটার প্রতি আমার দাবি রইল, জানিয়ে রেখে দিলুম। দাবি শোধ হয়নি। সে জুতো যথাসময়ে প্রণামী রূপে নিবেদিত হয়েছিল দাদার চরণে। তারপর কিছুকাল পরে শশাঙ্কর কাছ থেকে উর্মি একখানি চিঠি পেলে। সেই চিঠি আজও তার বাক্সে আছে। আজ খুলে সে আবার পড়লে। কাল তো তুমি চলে গেলে, তোমার নামে একটা কলঙ্ক রটনা হয়েছে, সেটা তোমার কাছে গোপন করা অকর্তব্য মনে করি। আমার পায়ে একজোড়া তালতলীয় চটি অনেকেই লক্ষ্য করেছে, কিন্তু তার যে লক্ষ্য করেছে তার ছিদ্র ভেদ করে আমার চরণ নখর পংক্তি মেঘমুক্ত চন্দ্রমালার মতো। আজ সকালে আমার অফিসের বৃন্দাবন নন্দী যখন আমার সব পাদুকা চরণ স্পর্শ করে প্রণাম করলে, তখন আমার পদমর্যাদায় যে বিদীর্ণতা প্রকাশ পেয়েছে তারই অগৌরব মনে আন্দোলিত হলো। সন্দেহ হলে তোমার দিদির কাছে মীমাংসনীয়। সেবককে জিজ্ঞাসা করলে, মহেশ, আমার সেই অন্য নূতন চটি জোড়াটা? সে মাথা চুলকিয়ে বললে, ও বাড়ির উর্মি মাসিদের সঙ্গে আপনিও যখন দার্জিলিং যান, সেই সময় চটি জোড়াটাও গিয়েছিল। আপনি ফিরে এসেছেন, সেই সঙ্গে ফিরে এসেছে তার এক পাটি। আর এক পাটি। তার মুখ লাল হয়ে উঠল। আমি এক ধমক দিয়ে বলল, ব্যাস চোপ। সেখানে অনেক লোক ছিল। চটি জুতো হরণহীন কার্য। কিন্তু মানুষের মন দুর্বল, লোভ দুর্দম। এমন কাজ করে ফেলে, ঈশ্বর বোধ করি ক্ষমা করেন। তবু অপহরণ কাজে বুদ্ধির পরিচয় থাকলে দুষ্কর্মের গ্লানি অনেকটা কাটে। কিন্তু এক পাটি চটি, ধিক। যে এ কাজ করেছে যথাসাধ্য তার নাম আমি উজ্জ্ব রেখেছি। সে যদি তার স্বভাবসিদ্ধ মুখরতার সঙ্গে এই নিয়ে অনর্থক চেঁচামেচি করে, তাহলে কথাটা ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। চটি নিয়ে চটাচটি সেইখানেই খাটে যেখানে মন খাঁটি। মহেশের মতো নিন্দুকের মুখ বন্ধ এখনই করতে পারো একজোড়া শিল্প কার্যখচিত চটির সাহায্যে। যেমন তার আস্পর্ধা, পায়ের মাপ এই সঙ্গে পাঠাচ্ছি। চিঠিখানা পেয়ে উর্মি স্মিত মুখে পশমের জুতো বুনতে বসেছিল, কিন্তু শেষ করেনি। পশমের কাজে আর তার উৎসাহ ছিল না। আজ এটা আবিষ্কার করে স্থির করলে এই অসমাপ্ত জুতোটাই দেবে শশাঙ্ককে সেই দার্জিলিং যাত্রার সাম্বৎসরিক দিনে। সে দিন আর কয়েক সপ্তাহ পরেই আসছে। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। হায় রে, কোথায় সেই হাস্যোজ্জ্বল আকাশে হালকা পাখায় উড়ে যাওয়া দিনগুলি? এখন থেকে সামনে প্রসারিত নিরবকাশ, কর্তব্য, কঠোর মরুজীবন। আজ 26শে ফাল্গুন, হোলি খেলার দিন। মফস্বলের কাজে এ খেলায় শশাঙ্কের সময় ছিল না। এদিনের কথা তারা ভুলেই গেছে। উর্মি আজ তার শয্যাগত দিদির পায়ে আবিরের টিপ দিয়ে প্রণাম করেছে। তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলে শশাঙ্ক অফিস ঘরের ডেস্কে এক মনে কাজ করছে। পিছন থেকে গিয়ে দিলে তার মাথায় আবির মাখিয়ে। রাঙিয়ে উঠল তার কাগজপত্র। মাতামাতির পালা পড়ে গেল। ডেস্কে ছিল দোয়াতে লাল কালি,
শশাঙ্ক দিলে উর্মির শাড়িতে ঢেলে। তারপরে দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি, চেঁচামেচি। বেলা যায় চলে, স্নানাহারের সময় যায় পিছিয়ে। উর্মির উচ্চ হাসির স্বরোচ্ছ্বাসে সমস্ত বাড়ি মুখরিত। শেষকালে শশাঙ্কের অস্বাস্থ্য আশঙ্কায় দুধের পরে দুধ পাঠিয়ে শর্মিলা এদের নিবৃত করলে। দিন গেছে, রাত্রি হয়েছে অনেক। পুষ্পিত কৃষ্ণচূড়ার শাখাজাল ছাড়িয়ে পূর্ণ চাঁদ উঠেছে অনাবৃত আকাশে। হঠাৎ ফাল্গুনের দমকা হাওয়ায় ঝরঝর শব্দে দোলাদুলি করে উঠেছে বাগানের সমস্ত গাছপালা। তলাকার ছায়ার জাল তার সঙ্গে যোগ দিয়েছে। জানালার কাছে উর্মি চুপ করে বসে, ঘুম আসছে না কিছুতেই। বুকের মধ্যে রক্তের দোলা শান্ত হয়নি। আমের বোলের গন্ধে মন উঠেছে ভোরে। আজ বসন্তে মাধবীলতার মজায় মজায় যে ফুল ফোটাবার বেদনা, সেই বেদনা যেন উর্মির সমস্ত দেহকে ভিতর থেকে উৎসুক করেছে। পাশের স্নানের ঘরে গিয়ে মাথা ধুয়ে নিলে, গা মুছলে ভিজে তোয়ালা দিয়ে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ পরে স্বপ্নজড়িত ঘুমে আবিষ্ট হয়ে পড়ল। রাত্রি 3টের সময় যখন ঘুম ভেঙেছে, চাঁদ তখন জানালার সামনে নেই। ঘরে অন্ধকার। বাইরে আলোয় ছায়ায় জড়িত সুপারি গাছের বিথিকা। উর্মির বুক ফেটে কান্না এলো, কিছুতেই থামতে চায় না। উপর হয়ে পড়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো সে। কিছুতে থামতে চায় না প্রাণের এই কান্না। ভাষায় এর শব্দ নেই, অর্থ নেই। প্রশ্ন করলে ও কি বলতে পারে কোথা থেকে এই বেদনার জোয়ার উদ্বেলিত হয়ে ওঠে ওর দেহে মনে? ভাসিয়ে নিয়ে যায় দিনের কর্মতালিকা, রাত্রির সুখ নিদ্রা। সকালে উর্মি যখন ঘুম ভেঙে উঠল, তখন ঘরের মধ্যে রৌদ্র এসে পড়েছে। সকাল বেলাকার কাজে ফাঁক পড়ল। ক্লান্তির কথা মনে করে শর্মিলা ওকে ক্ষমা করেছে। কিসের অনুতাপে উর্মি আজ অবসন্ন? কেন মনে হচ্ছে ওর হার হতে চলল? দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তো তোমার কোনো কাজ করতেই পারিনি, বলো তো বাড়ি ফিরে যাই। আজ তো শর্মিলা বলতে পারলে না, না যাস নে, না যাস নে বললে। আচ্ছা যা, তুই, তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে, যখন মাঝে মাঝে সময় পাবি দেখে শুনে যাস। শশাঙ্ক তখন কাজে বেরিয়ে গেছে। সেই অবকাশে, সেই দিনই উর্মি বাড়ি চলে গেল। শশাঙ্ক সেদিন যান্ত্রিক ছবি আঁকার এক সেট সরঞ্জাম কিনে বাড়ি ফিরলে উর্মিকে দেবে। কথা ছিল তাকে এই বিদ্যেটা শেখাবে। ফিরে এসে তাকে যথাস্থানে না দেখতে পেয়ে শর্মিলার ঘরে এসে জিজ্ঞাসা করল, উর্মি গেল কোথায়? শর্মিলা বললে, এখানে তার পড়াশোনার অসুবিধে হচ্ছে বলে সে বাড়ি চলে গেছে। কিছুদিন অসুবিধে করবে বলে তো সে প্রস্তুত হয়েই এসেছিল। অসুবিধের কথা হঠাৎ আজই মনে উঠল কেন? কথার সুর শুনে শর্মিলা বুঝলে শশাঙ্ক তাকেই সন্দেহ করছে। সে সম্বন্ধে কোনো বৃথা তর্ক না করে বললে, আমার নাম করে তুমি তাকে ডেকে নিয়ে এসো, নিশ্চয় কোনো আপত্তি করবে না। উর্মি বাড়িতে ফিরে এসে দেখলে অনেক দিন পরে বিলেত থেকে ওর নামে নীরদের চিঠি এসে অপেক্ষা করছে।
ভয়ে খুলতেই পারছিল না। মনে জানে নিজের তরফে অপরাধ জমা হয়ে উঠেছে। নিয়ম ভঙ্গের কৈফিয়ত স্বরূপ এর আগে দিদির রোগের উল্লেখ করেছিল। কিছুদিন থেকে কৈফিয়তটা প্রায় এসেছে মিথ্যে হয়ে। শশাঙ্ক বিশেষ জেদ করে শর্মিলার জন্য দিনে একজন, রাতে একজন নার্স নিযুক্ত করে দিয়েছে। ডাক্তারের বিধান মতে রোগীর ঘরে সর্বদা আত্মীয়দের আনাগোনা তারা রোধ করে। উর্মি মনে জানে নিরোধ দিদির রোগের কৈফিয়তটাকে গুরুতর মনে করবে না। বলবে ওটা কোনো কাজের কথা নয়। বস্তুতই কাজের কথা নয়। আমাকে তো দরকার হচ্ছে না। অনুতপ্ত চিত্তে স্থির করলে এবারে দোষ স্বীকার করে ক্ষমা চাইব। বলবো আর কখনো ত্রুটি হবে না। কিছুতেই নিয়ম ভঙ্গ করব না। চিঠি খুলবার আগে অনেকদিন পরে আবার বের করলে সেই ফটোগ্রাফখানা, টেবিলের উপর রেখে দিলে জানে ওই ছবিটা দেখলে শশাঙ্ক খুব বিদ্রূপ করবে। তবু উর্মি কিছুতেই কুণ্ঠিত হবে না তার বিদ্রূপে। এই তার প্রায়শ্চিত্ত। নীরদের সঙ্গে বিবাহ হবে এই প্রসঙ্গটা দিদিদের বাড়িতেও চাপা দিত। অন্যেরাও তুলত না, কেননা এ প্রসঙ্গটা ওখানকার সকলের অপ্রিয়। আজ হাত মুঠো করে উর্মি স্থির করলে ওর সকল ব্যবহারেই এই সংবাদটা জোরের সঙ্গে ঘোষণা করবে। লুকিয়ে রেখেছিল এনগেজমেন্ট আংটিটা, সেটা বের করে পরলে। আংটিটা নিতান্তই কম দামের। নিরোধ আপন অনেস্ট গরিবী আনার গর্বের দ্বারাই ওই সস্তা আংটিটির দাম হীরের চেয়ে বেশি বাড়িয়ে দিয়েছিল। ভাবখানা এই যে আংটির দামেই আমার দাম নয়, আমার দামেই আংটির দাম। নিজেকে যথাসাধ্য শোধন করে নিয়ে উর্মি অতি ধীরে চিঠিটা খুললে। চিঠিখানা পড়ে লাফিয়ে উঠল। ইচ্ছা করলো নাচতে, কিন্তু নাচতোর অভ্যেস নেই। সেতারটা ছিল বিছানার উপর। সেটা তুলে নিয়ে সুরনা বেঁধে ঝনঝন ঝংকার দিয়ে যাতা বাজাতে লাগলে। ঠিক এমন সময়ে শশাঙ্ক ঘরে ঢুকে জিজ্ঞাসা করলে, ব্যাপারখানা কি? বিয়ের দিন স্থির হয়ে গেল বুঝি? হ্যাঁ শশাঙ্কদা, স্থির হয়ে গেছে। কিছুতেই নড়চড় হবে না? কিছুতেই না। শশাঙ্ক বললে, তাহলে এই বেলা সানাই বায়না দি আর ভীমনাগের সন্দেশ। তোমাকে কোনো চেষ্টা করতে হবে না, নিজেই সব করবে। ধন্য বীরাঙ্গনা। আর কনেকে আশীর্বাদ, সেই আশীর্বাদের টাকাটা আমার নিজের পকেট থেকেই গেছে। শশাঙ্ক বললে, তাহলে মাছের তেলেই মাছ ভাজা? ভালো বোঝা গেল না। এই নাও, বুঝে দেখো। চিঠিখানা ওর হাতে দিলে। পড়ে শশাঙ্ক হু হু করে হেসে উঠল। লিখছে যে রিসার্চের দুরূহ কাজে নিরোধ আত্মনিবেদন করতে চায়। ভারতবর্ষে তা সম্ভব নয়। সেই জন্যেই ওর জীবনে আর একটা মস্ত স্যাক্রিফাইস মেনে নিতে হলো। উর্মির সঙ্গে বিবাহের সম্বন্ধ বিচ্ছিন্ন না করলে উপায় নেই। একজন ইউরোপীয় মহিলা ওকে বিবাহ করে ওর কাজে আত্মদান করতে সম্মত, কিন্তু কাজটা সেই একই।
ভারতবর্ষেই করা হোক আর এখানেই। রাজারামবাবু যে কাজের জন্য অর্থ দিতে চেয়েছিলেন তার কিয়দংশ সেখানে নিযুক্ত করলে অন্যায় হবে না। তাতে মৃত ব্যক্তির পরে সম্মান করাই হবে। শশাঙ্ক বললে, জীবিত ব্যক্তিটাকে কিছু কিছু দিয়ে যদি সেই দূর দেশেই দীর্ঘকাল জিইয়ে রাখতে পারো তো মন্দ হয় না। টাকা বন্ধ করলে পাছে খিদের জ্বালায় মরিয়া হয়ে এখানে দৌড়ে আসে, এই ভয় আছে। উর্মি হেসে বললে, সে ভয় যদি তোমার মনে থাকে টাকা তুমিই দিও, আমি এক পয়সাও দেব না। শশাঙ্ক বললে, আবার তো মন বদল হবে না? মানিনীর অভিমান তো অটল থাকবে। বদল হলে তোমার তাতে কি শশাঙ্কদা? প্রশ্নের সত্য উত্তর দিলে অহংকার বেড়ে যাবে। অতএব তোমার হিতের জন্য চুপ করে রইল। উর্মির মনের মধ্যে থেকে প্রকাণ্ড একটা ভার নেমে গেল, বহু দিনের ভার। মুক্তির আনন্দে ও কি যে করবে তা ভেবে পাচ্ছে না। ওর সেই কাজের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলে। গলিতে ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, জানালা থেকে আংটিটা ছুঁড়ে ফেললে তার দিকে। জিজ্ঞাসা করলে, এই পেন্সিলের দাগ দেওয়া মোটা বইগুলো কি কোনো হকার কিনবে? হকারের অপেক্ষা করব না, আমি নিজেই কিনব। কিনে কি করবে? হিন্দু শাস্ত্র মতে অন্ত্যেষ্টি সৎকার, গয়া পর্যন্ত যেতে রাজি। তাতে যদি তোমার মন সান্ত্বনা পায়। না, অতটা বাড়াবাড়ি সইবে না। আচ্ছা, আমার লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে ওদের মমি করে রেখে দেব। আজ কিন্তু তুমি কাজে বেরোতে পাবে না সমস্ত দিন। শশাঙ্ক বললে, কি করতে হবে? মোটরে করে উধাও হয়ে যাব। দিদির কাছে ছুটি নিয়ে এসো গে। না, ফিরে এসে দিদিকে বলবো, তখন খুব বকুনি খাবো। সে বকুনি সইবে। শশাঙ্ক বললে, আচ্ছা, আমিও তোমার দিদির বকুনি হজম করতে রাজি। টায়ার যদি ফাটে দুঃখিত হব না। ঘন্টায় 45 মাইল বেগে 2-4টে মানুষ চাপা দিয়ে একেবারে জেলখানা পর্যন্ত পৌঁছতে আপত্তি নেই। কিন্তু 3 সত্যি দাও যে মোটর রথযাত্রা সাঙ্গ করে আমাদের বাড়িতেই তুমি ফিরে আসবে। আসব। মোটর যাত্রার শেষে ভবানীপুরের বাড়িতে দুজনে এলো, কিন্তু ঘন্টায় 45 মাইলের বেগ রক্ত থেকে এখনো কিছুতেই থামতে চায় না। সংসারের সমস্ত দাবি, সমস্ত ভয় লজ্জা এই বেগের কাছে বিলুপ্ত হয়ে গেল। কয়দিন শশাঙ্কের সব কাজ গেল ঘুলিয়ে। মনের ভিতরে ভিতরে সে বুঝেছে যে এটা ভালো হচ্ছে না। কাজের ক্ষতি খুব গুরুতর হওয়াও অসম্ভব নয়। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দুর্ভাবনা দুঃসম্ভাবনাকে বাড়িয়ে বাড়িয়ে দেখে। কিন্তু পরের দিনে আবার সেই সাধিকার প্রমত্ত মেঘদূতের যক্ষের মতন। মদ একবার খেলে তার পরিতাপ ঢাকতে আবার খেতে হয়। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।